ভুল মানুষের সাথে প্রেম, তারপর নগ্ন ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল। কি করবে রিয়া? সে কি পারবে ববির হাত থেকে বাঁচতে? অন্যদিকে নারী লিপসু ভোলা সোমার কি এমন গোপন কথা জানে যে সোমা বাধ্য হয় তার সাথে সেক্স করতে? রিয়াকে খুন করতে ববি কি সত্যি অজয়কে পাঠিয়েছে, নাকি সে নিছকই একজন সাদামাটা গ্রামের ছেলে? আর রাজ সত্যি কি গে যে মেয়েদের নয় বরং ছেলেদের প্রতি আকৃষ্ট? কেমন হবে যদি এই সব অদ্ভুত চরিত্রগুলো ঘটনাক্রমে আবারও একসাথে মিলিত হয়, অথচ তারা কেউ কারো অন্ধকার অতীত সম্পর্কে বিন্দুমাত্র জানে না? তারা কি পারবে তাদের নিজেদের অন্ধকার অতীত লুকিয়ে রাখতে? এই সিনেমা তুলে ধরে সেই অন্ধকার দুনিয়া যেখানে ন্যায়ের সংজ্ঞা প্রতিবার বদলে যায়, আর শিকার কখন যেন নিজেই শিকারিতে পরিণত হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সিনেমা দ্য সিক্রেট অব উইমেন। গল্পের শুরুতে রিয়া নামে এক সুন্দরী মেয়ে বক্সিং অনুশীলন শেষে তার ফ্ল্যাটে ফিরে আসে। সে ফোনে তার বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিল। এরপর সে বাসার আবর্জনা ফেলতে বাইরে যায়। ঠিক তখনই অজয় নামে একজন লোক সুযোগ বুঝে তার বাসায় ঢুকে পড়ে। রিয়া যখন আবর্জনা ফেলে ফিরে আসে তখন সে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়, কারণ সে বুঝতেই পারেনি যে কেউ ইতোমধ্যে বাসার ভেতরে ঢুকে গেছে। এরপর সে তার বন্ধুকে বলে, বাবা 3 সপ্তাহ পরই ফিরবেন, তিনি চায়নায় ব্যবসায়িক মিটিংয়ে গেছেন। আচ্ছা, আমি এখন গোসল করতে যাচ্ছি, পরে কথা বলবো। এই বলে সে গোসল করতে চলে যায়। এদিকে রিয়ার কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করতে থাকে। সে বেরিয়ে এসে দেখে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে চিৎকার করে বলে, তুমি কে? কিন্তু রিয়া তো ফাইটিং জানে, তাই সে অজয়কে মারধর করে বন্দি করে ফেলে এবং জিজ্ঞেস করতে থাকে, তুমি কে, এখানে কেন এসেছো? কিন্তু অজয় এতটাই ভয় পেয়ে যায় যে সে কিছুই বলতে পারে না। এতে রিয়ার আরো বেশি রাগ হয়। সে একটি ছুরি তুলে ধরে হুমকি দেয়, তাড়াতাড়ি বলো, না হলে আমি তোমার পেটে ছুরি বসিয়ে দেব। এখান থেকে সিন কাট হয়ে আমাদের দেখানো হয় রাজ নামের এক ছেলেকে, যে কোনো মতে শেষ ফেরিটি ধরতে পারে। পথে আস্তে আস্তে সকল যাত্রী ফেরি থেকে নেমে যায়। ফেরির সব যাত্রী নেমে গেলেও শেষ পর্যন্ত শুধু রাজ ও সুমা নামে এক মধ্যবয়স্ক মহিলা ফেরিতে থাকে। সুমা লক্ষ্য করে রাজ বারবার তার দিকে তাকাচ্ছে, যা তাকে অস্বস্তিতে ফেলে। সে ভাবতে থাকে, এ ছেলে আমাকে এত দেখছে কেন? রাজ নিজেও অস্বস্তি অনুভব করছিল। সে চায়নি সুমা তাকে ভুল বুঝুক, তাই হঠাৎ করেই সে ফেরি থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। এটা দেখে সুমা পুরো বিষয়টা বুঝে ফেলে যে ছেলেটি আত্মহত্যা করতে চায়। সুমা রাজের পেছনে লাফিয়ে পড়ে এবং সাঁতরে তাকে তার দ্বীপে নিয়ে আসে। রাজ জ্ঞান ফেরার পর সুমা তাকে প্রচন্ড বকা দেয়, তুই আত্মহত্যা করতে চাস? এখানে আমরা বেঁচে থাকার জন্য এত কষ্ট করছি, আর তুই মরতে চাস? সুখে থাকতে ভূতে কিলায়? এরপর সে বলে, কিছুদিন আগে এক মেয়ের লাশ এই দ্বীপে ভেসে এসেছিল। প্রথমে আমি কাঠ দিয়ে ঠেলে ওকে সরিয়ে দিই, কিন্তু কয়েকদিন পর আবার ফিরে এলো। তখন বাধ্য হয়ে আমি তাকে এখানে কবর দিই এবং তার কবরের ওপর ফুলও দিই। তারপর সে রাজকে বলে, তুই আমার স্বামীর পুরনো কাপড় পরে নে, না হলে ঠান্ডায় অসুস্থ হয়ে যাবি। এদিকে রিয়ার ফোন বেজে ওঠে। তার বান্ধবী বলে, একবার ববির সাথে কথা বলো, ও বারবার আমাকে ফোন করে বিরক্ত করছে। রিয়া বিরক্ত হয়ে বলে, এখন পারবো না, আমি ব্যস্ত। ঠিক তখনই ডোরবেল বাজে। দরজা খুলতেই একজন ডেলিভারি বয় দাঁড়িয়েছিল। সে একটা গিফট হ্যাম্পার দেয়, যার মধ্যে কেক আর ওয়াইনের বোতল ছিল। রিয়া যখন ঘরে ঢোকে তখন ববির ভয়েস মেসেজ আসে, রিয়া ডার্লিং, আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, পেয়েছো তো? কিন্তু রিয়া এতটাই চিন্তিত ছিল যে সে ভাবে ববি হয়তো এই লোকটাকে পাঠিয়েছে আমাকে খুন করার জন্য, হয়তো এটাই ওর গিফট। অথচ ববি হোয়াটসঅ্যাপে কেক আর ওয়াইনের ইমোজি পাঠিয়ে জানায় যে সে সত্যিই শুধু গিফট পাঠিয়েছে। কিন্তু রিয়া এতটাই রাগে অজয়কে ভয় দেখাতে ব্যস্ত ছিল যে সে হোয়াটসঅ্যাপ চেকই করেনি। সে অজয়কে জিজ্ঞাসা করে, বলো ববি তোমাকে আমাকে মারতে কত টাকা দিয়েছে? যদি সত্যি না বলিস আমি তোকে খুন করে শরীরে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব, কেউ জানতেও পারবে না। অন্যদিকে সুমা রাজকে খেতে দেয়। খাওয়ার পর সে মাছ ধরার জাল ঠিক করতে বসে। রাজ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি এখানে একা থাকেন? ভয় লাগে না? সুমা হেসে বলে, আমি একা নই, আমার স্বামীও আছেন, যদিও তিনি 6 মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। এদিকে পুলিশ স্টেশনে রাজের পরিবার যায় এবং তার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়। তারা পুলিশকে জানায়, আমরা রাজের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ও বিয়ে করতে চাইছিল না। তারা জানায় রাজ মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল না, বরং ছেলেদের প্রতি আগ্রহী ছিল। তারা জোর করে তার বিয়ে ঠিক করেছিল, যা রাজ মেনে নিতে পারেনি, তাই হয়তো সে পালিয়ে গেছে। পরিবারের লোকজন খুব চিন্তিত এবং অনুরোধ করে যে পুলিশ যেন রাজকে খুঁজে বের করে।
এদিকে রিয়া কিছুক্ষণ পর তার হোয়াটসঅ্যাপ চেক করে এবং দেখে সে গিফট হ্যাম্পারটি আসলে ববি পাঠিয়েছে। এটা বুঝতে পেরে সে সেটি বাড়ির বাইরে এনে লিফটের পাশে রেখে দেয়। তখন ক্রিসমাসের সময় ছিল আর রিয়া ভাবে আমি তো এই ওয়াইন খাবো না, অন্য কেউ উপভোগ করুক, তাই সে গিফটটি লিফটের পাশে রেখে দেয়। এদিকে রিয়ার প্রতিবেশী নীলম তার ঘরের দেয়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করছিল। আসলে যখন রিয়ার বাবা শহর ছেড়ে যাচ্ছিলেন তখন তিনি নীলমকে বলেছিলেন আমার মেয়ে একা থাকে, দয়া করে একটু খেয়াল রাখবেন। যদিও এটি সাধারণ কথাই ছিল, নীলম এটি অত্যন্ত সিরিয়াসলি নিয়ে নেয়। সে দেয়ালে কান লাগিয়ে রিয়ার ফ্ল্যাটের শব্দ শুনতে চায়, কিন্তু স্পষ্ট কিছু বুঝতে পারে না। নীলম তখন তার স্বামীকে বলে, শুনছো, আমার মনে হয় রিয়ার বাসায় কোনো ছেলে এসেছে। তার স্বামী উত্তর দেয়, তুমি অকারণে এত মাথা ঘামাচ্ছ কেন? রিয়া শিক্ষিত স্বাধীন মেয়ে, তার বন্ধুরা আসতেই পারে, এতে সমস্যা কি? কিন্তু নীলম এত সহজে মানতে চায় না। সে ফ্রিজ থেকে মিষ্টি বের করে। তার স্বামী যখন খেতে চায় তখন সে রেগে বলে, এটা তোমার জন্য না, আমি রিয়ার বাসায় মিষ্টি দিতে যাব, আর একটু দেখে নেব বাসায় কে এসেছে। নীলম যখন রিয়ার দরজার দিকে এগোয় তখন লিফটের পাশে দুইজন ছেলে ধূমপান করছিল। তারা মজা করে নীলমকে বলে, আন্টি এসো না, আমাদের সঙ্গে ধোঁয়া টানো। এ কথা শুনে নীলম ভয় পেয়ে যায় এবং দ্রুত নিজের ফ্ল্যাটে ফিরে যায়। তারপর সেই দুই ছেলে লিফটের পাশে রাখা গিফট হ্যাম্পার দেখে। তারা সুযোগ পেয়ে কেক খেয়ে নেয় এবং পুরো ওয়াইনের বোতল শেষ করে ফেলে। কিছুক্ষণ পর বিল্ডিং এর সিকিউরিটি গার্ড দেখে যে সেই দুই ছেলের মধ্যে একজন মারা গেছে এবং অন্যজন অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত সবাইকে খবর দেয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শব্দ শুনে রিয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। তখন নীলম তাকে জানায় ওই দুই ছেলেকে কেউ বিষ দেওয়া ওয়াইন খাইয়ে দিয়েছে, যার ফলে একজন মারা গেছে এবং অন্যজনের অবস্থা গুরুতর। এ কথা শুনে রিয়া ভয় পেয়ে যায় এবং ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে ববি তাকে মারার জন্যই সে বিষাক্ত ওয়াইন পাঠিয়েছিল। সে ভাগ্যবান ছিল যে ওয়াইন পান করেনি, কিন্তু বিনা মূল্যের মদ খাওয়ার লোভে পড়ে দুই যুবক প্রাণ হারায়। রিয়া তাদের জন্য খুব খারাপ অনুভব করে এবং কান্নায় ভেঙে পড়ে। রাগে সে ববিকে ফোন করে প্রচন্ড বকা দেয়। তখন ববি মজা করে বলে, তুমি তো এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে? আমি তো শুধু মজা করছিলাম, সত্যি বলতে আমি তোমার চিনিতেও কিছু মিশিয়ে রেখেছি। তুমি কি চা খেয়েছো নাকি এখনো খাওনি? এ কথা শুনে রিয়া দৌড়ে গিয়ে পুরো চিনি ফেলে দেয়। তখন ববি আবার বলে, আরে সুইট হার্ট, আমি তো শুধু মজা করছিলাম, আসল চমক তো তোমার বেডরুমে অপেক্ষা করছে, যাও দেখে আসো। রিয়া আতঙ্কিত হয়ে দ্রুত বেডরুমে গিয়ে দেখে তার তোয়ালের নিচে একটি চকচকে ধারালো ছুরি রাখা আছে। এদিকে অজয় কোনোভাবে নিজের হাতের বাঁধন খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু বোকামির কারণে সে হুমড়ি খেয়ে পড়ে যায়। শব্দ শুনে রিয়া সেখানে আসে এবং তাকে ধরে ফেলে। রিয়া হাতে থাকা ছুরি দিয়ে অজয়কে ভয় দেখায়। ভয়ে অজয়ের এমন অবস্থা হয় যে সে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে এবং ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে। এটা দেখে রিয়া নিজেও অবাক হয়ে হাসতে শুরু করে দেয়। রিয়া ভাবে, এ কেমন কন্ট্রাক্ট কিলার রে বাবা, যে নিজেই ভয় পেয়ে কেঁদে ফেললো। এরপর অজয় কান্নাকাটি করে সত্যি ঘটনা বলে দেয়। সে জানায়, আমার পরিবারের কেউ নেই, শুধু একজন বড় ভাই আছেন, কিন্তু তিনি তার বউয়ের কথায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর কাজের খোঁজে আমি এই শহরে এসেছিলাম, কিন্তু কাজ পাইনি আর পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে চুরি করার জন্য এই বাসায় ঢুকেছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না দিদি, কিন্তু এটা আমার প্রথম চুরি ছিল, তাই সহজেই ধরা পড়ে গেলাম। দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিও না দিদি, তাই আমি এতক্ষণ চুপ ছিলাম। এদিকে সুমা রাজকে ঘুমাতে বলে, কিন্তু রাজের একদমই ঘুম আসে না। সে সুমাকে জিজ্ঞাসা করে, দিদি তুমি ঘুমিয়ে পড়েছো? সুমা বিরক্ত হয়ে বলে, দেখো আমার খুব ঘুম পাচ্ছে, আমি তোমাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন তোমার কোনো ভুল উদ্দেশ্য নেই তো? রাজ তাড়াতাড়ি বলে, না দিদি, আমি মেয়েদের প্রতি আকৃষ্ট নই, আমার ছেলেদেরই পছন্দ, কিন্তু এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না, আর তাই আমিও আর কাউকে ভালোবাসতে চাই না, তাই আমি মরে যেতে চেয়েছিলাম। সুমা বলে, দেখো মারা যাওয়া খুব সহজ, কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন। তবুও দেখো মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে, এত সহজে হার মানা উচিত না। অন্যদিকে রিয়া অজয়কে খাওয়ানোর পর তার বান্ধবীকে ফোন করে বলে, আমার জীবনে প্রাইভেসি বলে কিছুই নেই, আমি ববির সাথে ডেট করেছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথমে সে আমায় প্রতারণা করেছে, আর এখন যখন আমি ওর সাথে ডেট করতে চাই না তখন সে সাইকোর মতো আচরণ করছে। তার কাছে আমার ইমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর অ্যাক্সেস আছে, এমনকি আমার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিও আছে। সে তো আমার এটিএম কার্ডও ব্যবহার করে, যা বাবা আমাকে দিয়েছিল।
ববি আমাকে ভীষণ টর্চার করছে। আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না, কারণ তার কাছে আমাদের কিছু প্রাইভেট ভিডিও আছে। উপরন্তু সে আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আমি তোমাকে এই কথাগুলো বলছি যাতে কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে অন্তত কেউ আমার সত্যিটা জানবে। পরদিন রিয়া তার বাবার কিছু পুরনো কাপড় অজয়কে দেয় এবং বলে, গিয়ে ভালো করে গোসল করো। গোসলের পর অজয় রিয়ার কুকুরের সাথে খেলে। এরপর রিয়া বাইরে যাওয়ার জন্য তৈরি হয়। সে অজয়কে বলে, আমার একটু কাজ আছে, আমি বের হচ্ছি, কিন্তু তুমি বাইরে যেও না, কারণ কাল রাতে যা হয়েছে তার জন্য পুলিশ এখনো বাইরে ঘুরছে। ফেরার পথে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। এদিকে একদিন সুমার রাত চা খেতে খেতে গল্প করছিল। ঠিক তখনই সুমার চোখে পড়ে ভোলা নামের এক লোকের ওপর। সে হলো দ্বীপের মাছের খামারের মালিক। ভোলাকে দেখে সুমা রাজকে ঘরের ভেতরে লুকিয়ে থাকতে বলে। এরপর ভোলা কাছে এসে সুমাকে কিছু মাছ দিয়ে বলে, এই মাছগুলো রান্না করে দাও, আজ আমি তোমার বাড়িতেই খাবো। কিন্তু সুমা কড়া ভাষায় উত্তর দেয়, দেখো, আমার বাজারে যাওয়ার দরকার আছে, আমার কাছে তোমার জন্য মাছ রান্না করার সময় নেই। তখন ভোলা মজা করে বলে, তোমার এই মিষ্টি কথায় একদিন আমার জান নিয়ে নেবে। এরপর সে আরো বলে, তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি, তোমার সঙ্গে রাত কাটানোর জন্য ব্যাকুল হয়ে আছি, তুমি একটু ভেবে দেখো না আমার কথা। এটা শুনে সোমা ভোলার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার গা থেকে তো পচা মাছের গন্ধ আসে, আমাদের মধ্যে কিছুই হবে না, বুঝলে, এখন চুপচাপ চলে যাও। ভোলা চলে যাওয়ার পর সোমা তার ছোট নৌকায় চড়ে বাজারের দিকে রওনা হয়। যাওয়ার আগে সে রাজকে বলে, তুমি ঘরের ভেতরেই থাকো, যেন কেউ তোমাকে দেখতে না পায়। কিন্তু সোমা চলে যাওয়ার পর রাজ তার কুকুরকে নিয়ে দ্বীপের আশেপাশে হাঁটতে বের হয়। হঠাৎ সে একটা ফুল গাছ দেখতে পায়, কিন্তু যখন সে একটার বদলে দুটো ফুল গাছ দেখতে পায় তখন চিন্তায় পড়ে যায়, কারণ সোমা একবার বলেছিল যে এক মেয়ের মৃতদেহ এখানে ভেসে এসেছিল আর সে সেটা মাটিতে পুঁতে দিয়ে তার ওপর এই ফুল গাছ লাগিয়েছিল। কিন্তু দ্বিতীয় গাছটি কার কবরের ওপর লাগানো হয়েছে এটা দেখে রাজের মনে সন্দেহ তৈরি হয়। ভয়ে সে দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। কিছুক্ষণ পর দরজায় কেউ কড়া নাড়ে। রাজ দরজা খুলতেই দেখে ভোলা এসেছে। সে গোসল করে সুগন্ধি মেখে সেজে গুজে সোমার সাথে রাত কাটাতে এসেছে। কিন্তু সোমার ঘরে আরেকজন পুরুষকে দেখে ভোলা রেগে যায়। সে ভাবে, সোমা নিশ্চয়ই এই ছেলের সঙ্গে মজা নিচ্ছে, তাই আমাকে পাত্তা দিচ্ছে না। কিন্তু সে জানতো না যে রাজ আসলে সোমাকে দিদি বলে ডাকে। রাগের বশে ভোলা রাজের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করতে শুরু করে। ঠিক তখনই সোমা ফিরে আসে। সে এসে ভোলাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরপর রাতে সোমা রাজের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়, বলে, তুমিও কেমন মানুষ, যদি সে তোমাকে মারতো তাহলে চুপ করে সহ্য করতে। সোমা রাজকে ধমক দিয়ে বলে, তুমি চুপচাপ মার খাচ্ছিলে কেন? যদি আমি সময় মতো না আসতাম তাহলে সে তোমার অবস্থা আরো খারাপ করে দিত। অন্যদিকে রিয়া যখন বাড়ি ফিরে আসে তখন অজয়কে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। সে পাগলের মতো পুরো ঘর খুঁজতে থাকে। অবশেষে সে ছাদে গিয়ে দেখে অজয় সেখানে অচেতন হয়ে পড়ে আছে। রিয়া তাড়াতাড়ি তাকে জাগানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর অজয় বলে, আমার হঠাৎ বমি শুরু হলো, মাথা ঘুরতে লাগলো, তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। মনে হচ্ছে দুর্বলতার কারণে এটা হয়েছে। রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে দেখে মনে হলো যেন ববি তোমার সাথে কিছু খারাপ করে ফেলেছে। তারপর রিয়া বলে, ববি একটা ভয়ঙ্কর পাগল মানুষ, আমি আজ ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আর তাকে স্পষ্টভাবে সব বন্ধ করতে বলেছি, কিন্তু সে আমার কথা মানেনি। সবচেয়ে বড় সমস্যা হলো আমি যা যা সহ্য করছি সেটা কাউকে বলতেও পারছি না। আমি যদি বাবাকে বলি তাহলে হয়তো তিনি কিছু করবেন, কিন্তু আমি তাকে চিন্তায় ফেলতে চাই না। তার উপর ববি যদি আমার ব্যক্তিগত ভিডিওগুলো ফাঁস করে দেয় তাহলে বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই কথা বলার মাঝেই রিয়ার ফোন বেজে ওঠে। ফের ববির কল। ববি সন্দেহ করতে থাকে যে রিয়ার সাথে অন্য কেউ আছে, তাই সে রিয়াকে ভিডিও কল করতে বলে। রিয়া তাড়াতাড়ি ইশারা করে অজয়কে লুকিয়ে থাকতে বলে। ববি তখন বলে, তুমি পুরো ঘরটা আমাকে দেখাও, কিন্তু অজয় খুব ভালোভাবে লুকিয়েছিল তাই ববি কিছুই বুঝতে পারে না। রিয়া আর অজয় একে অপরকে আরো ভালোভাবে চিনতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার অনুভূতি গড়ে ওঠে। যেহেতু সেই দিন ক্রিসমাস ছিল, তারা ক্রিসমাস উদযাপন করতে থাকে। এই সময় ববি আবার রিয়াকে ফোন দেয়। সে রেগে যায় এবং রিয়াকে গালি দেয়। সে রিয়াকে তার ব্যক্তিগত ভিডিওগুলো ভাইরাল করার হুমকি দেয়। এসব দেখে অজয় বলে, আমি একবার ববির সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাকে তার সঙ্গে মেলাতে পারো? রিয়া বলে, ঠিক আছে। সে ববিকে ফোন করে বলে, আই লাভ ইউ, এবং তারপর তাকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। ববি তো লোভে পড়ে এবং কিছু সময়ের মধ্যে রিয়ার বাড়ির দরজায় হাজির হয়ে যায়। রিয়া এবং অজয় ববিকে ঘিরে ডেকে এনে তাকে বস্তায় ভরে ব্যাপক মারপিট করতে থাকে। রিয়া এরপর ববির মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে।
অন্যদিকে সোমা রাজের সঙ্গে ক্রিসমাস উদযাপন করে। সে বড় বোনের মতো রাজকে নিজের হাতে খাওয়ায়, তারপর তার গায়ে আবার নতুন করে মলম লাগানোর জন্য শার্ট খুলতে বলে। তবে রাজ হঠাৎ করে সোমাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। সে বলে, আমার কেউ নেই দিদি, কেউ আমার খেয়াল রাখে না, আমার কোনো মূল্য নেই। সোমা তাকে শান্ত করে এবং বলে, তোমার বাড়ির লোকেরা চিন্তিত হবে, আমি কাল তোমাকে শহরে পৌঁছে দেব। এরপর তারা যখন শুতে যাচ্ছিল তখনই একদম মাতাল হয়ে ভোলা সোমার বাড়ির বাইরে এসে গালাগালি করতে শুরু করে। যখন সোমার থেকে কোনো উত্তর পায় না তখন সে বাড়ি এবং তাদের জীবন আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়। সোমা তখন রাজকে বলে, যত কিছুই হোক তুমি ঘরেই থাকো, আমি তাকে ম্যানেজ করছি। সোমা বাইরে গেল। ভোলা তাকে শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দিতে শুরু করে। সে সোমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। সে আরো বলে যে সে জানে যে তার স্বামী তাকে হত্যা করে এই দ্বীপে পুঁতে ফেলেছে, কারণ তার স্বামী তাকে মারধর করত। এখন যদি সোমা তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করে তবে সে পুলিশে রিপোর্ট করবে। এতে সোমা বাধ্য হয়ে ভোলার সাথে সেক্স করতে রাজি হয়। রাজ রুমের থেকে সব দেখছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না। কিন্তু সোমা নিজেই ভোলাকে মেরে ফেলে। অন্যদিকে রিয়া অজয়ের সাথে বাইকে বের হয় এবং কিছু ছাগলের মাংস কেনে। এরপর সেই ছাগলের মাংসের সাথে ববির মৃতদেহের টুকরো মিশিয়ে কুকুরদের খাওয়ায়। কুকুরদের খাওয়ানোর পর অবশিষ্ট মাংস তারা নদীতে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সোমা রাজকে শহরের দিকে নিয়ে যাচ্ছে বোটে। এরপর আমরা দেখি যে রিয়া এখন শান্তভাবে নিজের ফ্ল্যাটে থাকে, তার সব সমস্যা সমাধান হয়ে গেছে। সে তার বাড়ির কাজের জন্য একটি মেডকে ডাকে, আর সেই মহিলা আর কেউ নয়, সেই মহিলা হলো সোমা। ভোলাকে হত্যার পর সেও রাজের সাথে সেই দ্বীপ ছেড়ে শহরে চলে আসে। তারা দুজনে একে অপরের অতীত জানে না, কিন্তু আমরা জানি যে এই দুই মহিলার জীবনে কি ঘটেছিল এবং তারা কি কি সহ্য করেছে। এভাবেই সিনেমার কাহিনী শেষ হয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।